আজকের গল্পটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন, এক ফোঁটা হলেও আপনার চোখে পানি আসবে। তো চলেন গল্পটা শুরু করি। একদিন আমার আম্মু আমার নানু বাড়ি গেছে। তো আমাদের বাসা থেকে আমার নানু বাড়ি হচ্ছে সামনে। তো আমি আর আমার ছোট ভাই হচ্ছে বাসায় যে কোনো একটা কাজে গেছে, মা আবার চলে আসবে। তো আমাদের যে ডিশের বিলের টাকা নেয় ওই লোকটা আসছে তখন। তো আমি হচ্ছে পর্দা করি, আমি মাদ্রাসায় পড়ি। সহজে আমাকে মানে এলাকার বেশিরভাগ মানুষ আমাকে চেনে না, সবসময় আমি বোরখা নিকাব সে ছোটোবেলা থেকেই করে বাইরে যাই। তো ওই লোকটা তার সাথে আমার সামনে, আমি তাকে দেখছি বাট সে আমাকে কখনো এর আগে দেখে নাই। তো আমি মাকে ফোন দিলাম, বললাম যে মা এরকম এরকম ডিশের টাকার জন্য আসছে। তো মা বললো যে ওই জায়গায় টাকা আছে, দিয়ে দাও। তো আমি দরজাটা খুলে, ঘরে তো আর বোরখা পরে থাকি না, ওড়নাটা মাথায় দিয়ে তারপরে ওনাকে টাকাটা দিয়ে দিলাম। ওই দিন হচ্ছে সে আমাকে সামনে থেকে প্রথম দেখলো, বাট তাকে আমি চিনি, সেও আমাদের এলাকারই। আর এখানে থাকে, ডিশের বিলের টাকা উঠায়, এটা অনেক বছর ধরে, মানে গত 3-4 বছর ধরে সে টাকা উঠায়, এটা জানি আমরা। যাই হোক, তারপরে ওই দিন তার সাথে আমার ছিল প্রথমে সামনাসামনি দেখা। তারপরে আমি হচ্ছে ক্লাস 3 পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়াশোনা করছি। তারপরে হঠাৎ করে আমার মনে হইলো আমি একটু মানে বোরখা পরবো বা পর্দা করবো। ছোটোবেলায় তো পর্দাটা বুঝি নাই, ছোটোবেলায় বোরখা পরতে খুব শখ জাগছে, যার কারণে যে মাদ্রাসায় না পড়লে হয়তো বোরখা পরতে পারবো না, মাকে বলতে বলতে মা আমাকে মাদ্রাসায় ভর্তি করছে। মার মানে নিজের ইচ্ছায় এরকম না, আমার মাও তত পর্দা টর্দা করে এমন না, বাট আমার এগুলো ভাল লাগতো। যাই হোক, তারপরে ওখান থেকেই মাদ্রাসায় পড়া। তো আমাদের পাশের বাড়িতে আমার একটা ফ্রেন্ড আছে, ও এরকম স্কুলে পড়তো। তো ও যখন, আমি যখন মাদ্রাসায় চলে গেলাম তখন ও কান্নাকাটি করে ও আমার সাথে মাদ্রাসায়, একই মাদ্রাসায় ভর্তি হইলে, আমরা দুজন একই মাদ্রাসায় পড়ি। তো 1-1.5 মাস পরে, মানে এই ঘটনার যেদিন তার সাথে আমার সামনাসামনি দেখা হলো, 1-1.5 মাস পরে সে একদিন হচ্ছে আমার ওই ফ্রেন্ডের কাছে, ওই ছেলেটার নাম হচ্ছে রবিন, সে ওই আমার ফ্রেন্ডের কাছে হচ্ছে পাঠাইলো, একটা চিঠি পাঠাইলো আমাকে, যে সে আমাকে খুব পছন্দ করে বা কোনো কিছু এরকম লিখে। তো ওই দিনের পর থেকে তাকে আমি প্রায়ই দেখি আমাদের মাদ্রাসার সামনে দাঁড়ানো, বা ছুটি হলে আমরা হচ্ছে রাত্রে বাসায় চলে আসি, আবার সকালে যাই ভোরে। তো যখন যাই সেই ভোরবেলা তাকে দেখতাম দাঁড়ায় আছে। তারপরে আবার সকালে যখন রাত্রে যখন আসতাম তখনও দেখতাম সে দাঁড়ায় আছে, আমার দিকে তাকায় আছে। মাঝে মাঝে আমিও তাকাইতাম, চোখে চোখ পড়তো, বাট আমি তো নিকাব টিকাব পরা থাকতাম। যাই হোক, এভাবে চলতে থাকলো। তো আমি না কোনো উত্তর দিই, কী বলবো, পছন্দ করতেই পারে। তো তখন হচ্ছে আমার 15 বছর বয়স এরকম। তারপরে আমার ফ্রেন্ডকে দিয়ে এখন সে করলো কি, প্রায় আমার ফ্রেন্ডকে দিয়ে এটা ওইটা লিখে পাঠায়, আমার জন্য ছোট ছোট গিফট পাঠায়, চুড়ি কিনে, তারপরে টিপ কিনে। তার তো তত বেশি সামর্থ্য ছিল না, মাঝে মাঝে ফুল, এগুলো হচ্ছে আমার ফ্রেন্ডকে দিয়ে দিয়ে পাঠায়। তো এগুলো দেখতে দেখতে তাকেও সামনাসামনি দেখি, সে দেখতে বেশ ভালোই। তো আমার কাছে মোটামুটি তাকে একটু একটু পছন্দ হইতে শুরু করলো, কারণ হচ্ছে আমিও তো ওই সময় কিশোরী ছিলাম। আর জীবনের প্রথম প্রেমের জন্য প্রেমপত্র পাওয়াও প্রথম, কারণ কেউ এরকমভাবে আমাকে দেখেই নাই, কেউ মানে প্রপোজ করবে এরকম অবস্থাটা ছিল না। আর আমি দেখতে ভীষণ সুন্দরী। যাই হোক, তো এই পর্যন্ত চলতে চলতে প্রায় 1টা বছর চলে গেল। সে শুধু আমাকে দেখে, আমার মাঝে মাঝে চোখে চোখ পড়ে, আমার জন্য এটা ওটা পাঠায়। তো আমার ফ্রেন্ড হচ্ছে আমাকে প্রায় জিজ্ঞেস করতো যে তুই কি ওনাকে পছন্দ করিস বা কোনো কিছু। তো একদিন সে একদম পথ আটকে দাঁড়াইছে, আমরা আসতেছিলাম মাদ্রাসা থেকে, দাঁড়ায় তখন সে আমাকে সরাসরি জিজ্ঞেস করছে যে তুমি কি আমাকে পছন্দ করো না। তো আমি বললাম যে দেখেন, এসব প্রেম ভালোবাসা তো ভালো না, বা ইসলামের দৃষ্টিতেও খারাপ। আপনি যদি আমাকে বিয়ে করতে চান, বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবেন, সেটা আলাদা হিসাব। তো আমার ওই বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবেনটাকেই সে হচ্ছে সম্মতি ভেবে নিচ্ছে, যে হ্যাঁ আমি হচ্ছে পছন্দ করি। তখন সে বলল যে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো, আমারও তো একটু হচ্ছে আর একটু চাকরি বাকরি ভালো করতে হবে, এই টাকা বেতনে তো তোমাকে নিয়ে চলতে পারবো না, তুমি আর একটু বড় হও, ততদিন পর্যন্ত না হয় আমরা এমনিতেই থাকি, একটু একটু কথা বলি। আমি হ্যাঁ না কিছুই বলিনি, এভাবে চলে আসছি। তারপর থেকে আস্তে আস্তে কথা বলি না, বাট ওই যে আমার বান্ধবীর কাছে এটা ওটা লিখে পাঠায়, বা আমি আর আমার বান্ধবী একসাথে, আমাদের মাদ্রাসা আমার বাসা থেকে সামনেই, তো আমরা দুজন হেঁটে হেঁটে রাত্রে একা চলে আসি। সে পেছন পেছন আসে, আমাদের গার্ডের মতো প্রতিদিন আমাদের সাথে কথা বলে। তো এলাকার মানুষজন দেখে, এটা নিয়ে মানে কেউ এরকম কোনো কটূক্তি করার মতো না যে প্রতিদিনই কথা বলতেছে, হাসাহাসি করতেছে, এরকম না। একটু একটু কথা বলে, আর জাস্ট চোখে চোখে দেখা। তারপরে সে আমাকে আমাদের বাসায় যখন ডিশের বিল আনতে যাইতো, এর 2 দিন আগে আমার ফ্রেন্ডের কাছে সময় লিখে আর কবে যাবে সেটা লিখে পাঠাইতো, বা রাস্তায় আমাকে বলে দিত যে আমি হচ্ছে কালকে এতটা বাজে আসবো বিল নিতে, তুমি দরজাটা খুইলে আমি তোমাকে একটু দেখবো। তো যাই হোক, কিশোরী মনে তখন প্রথম প্রথম পছন্দ বা ভালোবাসার ব্যাপারটা, আমি তো তাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করছি, যার সাথে আমার বিয়ে হবে।
তার ফ্যামিলির কম বেশি আমি চিনতাম, আমার বান্ধবী তার সম্বন্ধে অনেক কিছু জানে, আমার বান্ধবী আমার সাথে পড়াশোনা করে। আমি তো একদম খাস পর্দা করতাম, বাট ও ততটা পর্দা করতো না। ও মাদ্রাসায় যাওয়া পর্যন্ত বাইরে আবার সব কিছু মানে ঘুরতে যাওয়া বা বোরখা ছাড়া এগুলি করতো। তো ও আবার ওদেরকে খুব ভালো করে চিনে, ওদের ফ্যামিলিকে। আমার সামনে এগুলো বলতে ওর বোন এটা ওর ভাই এটা। তো এগুলো শুনতে শুনতে একটা সময় আমি মানে ওইটা আমার শ্বশুর বাড়ি এরকম একটা চিন্তা ভাবনা করে ফেলছি। আর ওই যে বিল নিতে আসতো মাসে একবার, তখন হচ্ছে আমি দরজার সামনে একটু দাঁড়াইতাম। আমি দরজাটা বেশিরভাগ সময় খুলতাম, মাঝে মাঝে মা খুললেও আমি এমন জায়গায় দাঁড়াইতাম সে যাতে আমাকে এক নজর দেখতে পারে। এটা ছিল আমাদের প্রেম। ফোনে আমরা কোনো দিনও কথা বলি নাই। তো এভাবে হচ্ছে বেশ কিছুটা সময় চলে গেল, প্রায় 3 বছর যখন আমাদের সম্পর্কের বয়স। তখন মারা তো খুব, এমনিতে আমার মা ভীষণ চালাক একজন মহিলা, সে দুর্দান্ত চালাক, মানে সে তার চোখে দিয়ে কোনো কিছু করা এত সহজ না। তো আমি যেহেতু ফোনে কথা বলি নাই, কোথাও ঘুরতে যাই নাই, সেই কারণে সে হচ্ছে বুঝতে পারে নাই। সে একটা আন্দাজ করছে যে আমার মাথায় হয়তো কিছু চলতেছে বা কোনো ছেলে আমাকে পছন্দ করে। মা বলে যে যখন কেউ ভালোবাসে তখন নাকি গ্লো করে চেহারা, এরকম। যাই হোক, তো একদিন আমার মা হচ্ছে ও আসছে ডিশের টাকা নেওয়ার জন্য। তো মা দরজা খুলছে পরে না, আমি না পেছনে এসে মার কতখানি দূরে দাঁড়ায় আছি। তো আমার মা ওর দিকে তাকাইছে, আমার দিকে যে মা তাকাইছে সেটা আমি খেয়াল করি না, কারণ আমি তো মাথা নিচু করেছিলাম। তো আমি হাসতেছিলাম। এখানে আমার মা ধরে ফেলছে যে এই ছেলের সাথে আমার কিছু আছে। তো উনি চলে গেছে। চলে যাওয়ার পরে মা আমাকে একদম খুব করে বকাটকা দিয়ে জিজ্ঞেস করছে। তো আমার হচ্ছে, আমি মিথ্যে কথা বলবো না, যেহেতু সে বিয়ের কথা বলছে, আমি মাকে বলে দিছি যে মা এমন এমন উনি আমাকে বলছে, আমি বলছি আপনি বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইলে আমি হচ্ছে আপনাকে বিয়ে করবো, এছাড়া আর কিছুই না। তো মা খুব রাগ হয়ে জিজ্ঞেস করলো। তো মার ফোন, যেহেতু আমার কোনো ফোন নেই, মার ফোনে ইউটিউব দেখি। আমাদের ঘরে 2টা ফোনে, আমি আমার ভাই একটা দেখি, মা একটা দেখে। তো পার্মানেন্ট আমাকে দেওয়া ফোনটা, আর সারাদিন তো আমি মাদ্রাসায় থাকি, ওই কারণে হচ্ছে মা বুঝতে পারে যে আমি আসলে কথা টথা বলি না। আর মাকে আমি এগুলো বলি, আর আমি মিথ্যা কথা সবসময় খুব কম বলি। আমার এমন হয় যে আমি মায়ের খাই, তারপর সত্যটা বলে দিই ছোটোবেলা থেকে। যার কারণে মা আমার কথাটা বিশ্বাস করে। বিশ্বাস করার পরে আমার মা এই কথাটা কাউকে বলে না, শুধু আমি আর মা জানি। তারপরে আমার মা করে কি, পরের মাসে যখন হচ্ছে রবিন বিল নেওয়ার জন্য আসে, রবিনকে হচ্ছে ডেকে বলে যে ভেতরে আসতে। তো আসে, ও ভেতরে বসায়, ওকে চা করে খাওয়ায়, তারপর ওকে জিজ্ঞেস করে যে তুমি কি আমার মেয়েকে পছন্দ করো। তো রবিনরা হচ্ছে আমাদের এলাকারই, আমাদের বাড়ি হচ্ছে নরসিংদীতে, একই এলাকার, এখানকার স্থানীয়ই। ওরা হচ্ছে 3 ভাই। ওর এক ভাই দেশের বাইরে থাকে, আর একটা ভাই ছোট পড়াশোনা করতেছে। আর ও এই চাকরিটা করে, পড়াশোনা করতো বাট এখন আর পড়াশোনা করে না। 2 বোন, বড় বোন বিয়ে হয়ে গেছে, ছোট বোন বাড়ি। তোরা 3 বোন 2 ভাই, 2 বোন 3 ভাই। তো ওদের ফ্যামিলি বা বাড়িঘর সব কিছুই ঠিকঠাক আছে, শুধু ওর ইটা নাই, মানে ওর ভালো কোনো চাকরি নেই, বা বিদেশ যাওয়ার কথা হচ্ছে না, এরকম করে ও বিদেশ চলে যাবে। আর এখন তো আমার সাথে একটা রিলেশনে চলে আসছে, এখন আমাকে না দেখেও থাকতে পারে না, এগুলো বলে। যাই হোক, তো আমার মা তাকে ক্লিয়ার করে বলে যে তোমাদের ফ্যামিলি সম্বন্ধে আমার কোনো সমস্যা নাই, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও ঠিক আছে সব কিছু, কিন্তু তোমার আমার মেয়েকে বিয়ে করার আগে তোমাকে অন্ততপক্ষে হয়তো ভালো কোনো চাকরি নিতে হবে, অন্ততপক্ষে তোমার 25-30 হাজার টাকা বেতন হইতে হবে, আর না হলে তুমি হচ্ছে দেশের বাইরে চলে যাবা। যদি তুমি বিদেশ যাও বা ভালো কিছু করতে পারো, তাইলে আমার মেয়ে আমি তোমার কাছে বিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের দুজনের সম্পর্কের প্রায় 3 বছর চলে, মানে ওর দেখা, যেদিন ওর সাথে দেখা হয়েছে ওই সময়টা থেকে প্রায় 2.5-3 বছর পরের ঘটনা। মা এর এক পর্যন্ত মা বুঝতে পারে নাই। যাই হোক, তো এরকম বলার পরে তো ও হচ্ছে মাকে বললো যে আন্টি আপনি হচ্ছে আমাকে 1 বছর সময় দেন, 1 বছরের মধ্যে আমি হয়তো, ওর বড় ভাই হচ্ছে সৌদি আরব থাকে, বললো আমি হয়তো সৌদি আরব চলে যাব, না হলে আমি মালয়েশিয়া যাব, যেখানে হোক একটা দেশের বাইরে আমি যাব। যাওয়ার পরে হচ্ছে আমি এসে তারপরে ওকে বিয়ে করব, বা যাওয়ার আগে আমি ওকে বিয়ে করে রেখে যাব। তো যেহেতু বারবার এখানে বিয়ের কথাটা আসতেছে, আমার মা বলছে ঠিক আছে আমি 1 বছর তোমাকে সময় দিলাম। তখন আবার আমার মা ওকে এই কথাটা বলে দিছে যে পরবর্তীতে আমার মেয়ে যদি আমি অন্য কোথাও বিয়ে দিয়ে দিই, এটা নিয়ে তুমি কোনো সিন ক্রিয়েট করতে পারবা না, কারণ তোমাকে আমি সময় দিলাম, এই সময়ের পর্যন্তই তোমার সময়। তো তখন ও বলে যে না আন্টি সমস্যা নেই, 1 বছরের মধ্যে আমি চলে যাব, হ্যান ত্যান নানান কথাবার্তা। তখন এখন তো আমি মানে পার্মানেন্টলি ভেবে নিছি ওর সাথে আমার বিয়ে হবে। এখন ডিশ বিলের টাকা নিতে আসলে মাঝে মাঝে ও ঘরে বসে, ও মায়ের সাথে এটা ওটা কথা বলে, আমি দূর থেকে দেখি, খুব সুন্দর চলতেছে। বাবা যেহেতু দেশের বাইরে থাকতেন, ওরকমভাবে আর কি
বিষয়গুলো মা বাবাকে জানায় নাই, বলছে ও কিছু করলে তখন জানাবো। তো মা আবার আমাকে বুঝাইতো যে তুমি এসব চিন্তা করো না যে আমি কথা বলছে দেখি তোমাকে বিয়ে দিয়ে দেবো, আগে ও আমাকে কিছু করে দেখাবে তারপরে হচ্ছে বিয়ের সাথে, আর না হইলে নাই বাদ। তা আমি ভাবতাম 1 বছর সময়, প্রায় 12 মাস, এর মাঝে তো ঠিক হয়েই যাবে, যেহেতু ওদের পরিবারে এত মানে অভাব অনটন নাই, ওদের বাড়িতে 6টা রুমও ভাড়া দেওয়া, তাহলে তো ও হচ্ছে বিদেশ যাওয়ার একটা ব্যবস্থা করেই ফেলবে, এরকম আমার একটা কনফিডেন্স ছিল ওর প্রতি। যাই হোক, তো এইভাবে চলতে চলতে সময় কথাবার্তা বলছি, তখন আরও কথাবার্তা বলা হচ্ছে, সে আমার জন্য আরও গিফট দিয়ে যাচ্ছে, ঈদের কাপড় থেকে ধরে এভরিথিং দিচ্ছে। এরপরে কোন দিক দিয়ে যে 1 বছর চলে গেল বলতেও পারি না। 1 বছর 3 মাস হয়ে গেছে মা যে কথা দিছে। তো আমার মা আমাকে একবার বলে নাই যে 1 বছর 3 মাস হয়ে গেল ও কেন দেশের বাইরে গেল না। তো এখন ও ডিশের চাকরিটাই করতেছে, আমাদের বাসায় বিল নিতে আসে। তো মা জানে যে ও হচ্ছে ডিশের বিলটা নিচ্ছে, ও অন্য কিছু করে নাই। তো 1 বছর 3 মাস পরে আমার বাবা আসলো। এর মাঝেও বাবা একবার এসে গেছে ওর সাথে, যখন আমি কথা বলি তখন। তো 1 বছর 3 মাস পরে আমার বাবা আসলো। তো আমার বড় বোনের সাথে হচ্ছে আমার সম্পর্কটা এরকম, আমি আমার বোন একদমই মানে ও আমার হচ্ছে 4 বছরের বড়, কিন্তু একসাথে ওই যে বড় হওয়া হয়েছে, খুব মারামারি ঝগড়াঝাটির একটা সম্পর্ক, ওর সাথে আমি কথা বলি না, তত একটা মিল নাই। মানে 2 বোনের যে একটা গভীর ভালোবাসা থাকবে এরকম নাই। বড় আপু আমাকে ভালোবাসে, আমি একটু ঘাট দাদা। যাই হোক, আমার বড় আপুর বিয়ে হয়ে গেছে, আর ছোট ভাইটা আছে, ও হচ্ছে পড়াশোনা করতেছে। তারপরে বাবা আসার পরে হঠাৎ করেই আমাকে হচ্ছে নানু বাড়িতে আমরা বেড়াতে গেলাম বাবা আসার পরে। তো আমি তো বোরখা ছাড়া হচ্ছে কখনো কোথাও যাই না, গেলাম বোরখা পরেই। যাওয়ার পরে মা হচ্ছে একটা ভালো 3 পিসে পরে গেছি, বাবা আসছে এতদিন পরে, সেজে গুজে বোরখার ভিতরে আর কি মেকআপ টেকআপ করছি, সাজছি। তখন হচ্ছে মা ওই বাড়িতে যাওয়ার পরে আমার এক মামাতো ভাইকে বলতেছে আমার ভালো করে ছবি তুলে দেওয়ার জন্য, ওর আবার ক্যামেরা আছে। তো ও আমাকে মানে বোরখা ছাড়া এইভাবে গাছের নিচে সুন্দর করে ছবি তুলে দিতেছিল। তো আমি বললাম যে কেন হচ্ছে ছবি তুলতেছো, আর আমি ছবি তুলে কি করব। তখন মা আমাকে ধমক দিয়ে বললো তোল, সবাই তুলতেছে ক্যামেরায় ছবি। এরপরে এই ঘটনার মানে ছবি টবি তুলে আসলাম। 10 দিন পরে আমাকে জানানো হইল যে একদিন সকালে আর কি, আগের দিন রাত্রে আপু আসছে, বৃহস্পতিবার দিন বিকেলে আপু আসছে, বাবা দেশে আসছে তখন 13 দিন সময় চলে। তো বৃহস্পতিবার দিন আপু আসছে, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখতেছি ঘরে বিশাল আয়োজন, মামিরা চলে আসছে, তারপরে হচ্ছে নানুদের বাড়ির মানে মামিরা খালরা সবাই আসছে, আমার ফুপুরা নাকি আসতেছে, ঘর ভর্তি করে মানুষ একদম। তো আমি কাকে জিজ্ঞেস করবো, মা রান্নাঘরে ব্যস্ত, সবাই মামি আমার ফুপুরা খালারা আমার সাথে রান্নাঘরে কাজ করতেছে। তো আমি মাকে জিজ্ঞেস করার সুযোগ পাইনি, আর বড় আপুর সাথে যেহেতু তত ভালো সম্পর্ক না, তারপরেও একটু জিজ্ঞেস করছে কী রে আপু কী হয়েছে, এত মানুষ কেন বাসায়। তখন আমার বোন আমাকে জানায় আমার নাকি আজকে বিয়ে। আমার তো আকাশ ভেঙে পড়লো মাথায়, এটা কেমন কথা, আমার বিয়ে, কার সাথে বিয়ে, কী বিয়ে, আমি তো কিছুই জানি না। তখন আপু তার ফোন থেকে, দুলাভাইয়ের ফোন থেকে একটা লোকের ছবি দেখাইলো আমাকে। লোকটা কালো, বেটে, এই মোটা। ওই লোকের ছবি দেখায় আমাকে বলল যে ওনার সাথে তোর বিয়ে ঠিক করা হয়েছে, উনি দেশের বাইরে থেকে আসছেন, তো তোকে ওনার খুব পছন্দ হয়েছে, ওনার ফ্যামিলিও খুব পছন্দ করছে, তো ওনারা হচ্ছে কোনো অনুষ্ঠান করতে চায় না, আজকে ওনারা আসবে মানে সরাসরি তোকে দেখতে এসে একবারে বিয়ে পড়ায় ফেলবে, তারপরে উনি চলে যাবে, সময় নাই, পরবর্তীতে এসে তোকে উঠাই নিয়ে যাবে, এরকম হচ্ছে বলে। তো আমি তো আমার মাকে খুঁজতেছি, কারণ সে তো কথা দিছে যে আমাকে ওর সাথে রবিনের সাথে বিয়ে দেবে। তো আমি হচ্ছে মাকে হচ্ছে বারবার ডাকতেছিলাম, আমার নাম হচ্ছে সাদিয়া। তো আমি বারবার মাকে আলাদা ঘরে ডাকতেছিলাম যে মার সাথে একটু কথা বলার। তো মা ব্যাপারটা বুঝতে পেরে আসে আমার রুমে এসে দরজা ভেতর থেকে লক করে আমাকে জিজ্ঞেস করে কী সমস্যা। তখন আমি মাকে বলি যে তুমি এরকম করছো, রবিনকে কথা দিছো, এখন তুমি এরকম কেন করতেছো, তুমি তো জানো আমি ওকে পছন্দ করি। তখন আমার মা আমাকে জানায় যে আমি হচ্ছে ওকে 1 বছরের সময় দিয়েছিলাম কিছু একটা করার জন্য, বর্তমানে 1 বছর 3 মাস সময় হয়ে গেছে, ও কিছুই করতে পারে নাই। আর এখন এই ছেলে ভালো, ছেলের ফ্যামিলি ভালো, সব কিছু একদম টাকা পয়সাওয়ালা বড়লোক, তোমার একটা সিকিউর লাইফের খুব দরকার। তো আমি হচ্ছে আমার কথা আমি রাখছি, বাট ওর কথাও রাখতে পারে নাই, তার মানে ও তোমাকে ভালো রাখতে পারবে না, এখন তুমি বিয়েটা করো। তো আমি মাকে বলে যে আমি মরে যাব যদি তুমি আমাকে এখানে বিয়ে দাও। তো মা বলে এখন যদি তুমি কোনো রকম কোনো সিন ক্রিয়েট করো, আমি খাবারের সাথে হচ্ছে কিছু মিশায় আমরা সবাই খেয়ে মরে যাব, তখন হচ্ছে তুমি রবিনকে একা একা বিয়ে করলো। তো আমার মা প্রচুর ঘাটতারা মানুষ, মায়ের মতোই আমি হয়েছি। তো আমার মা যেটা বলবে সেটা করবে, ওনাকে খুব ভয় পাই আমরা সবাই, আমার বাবা সহ ভয় পায় আমার মাকে, এরকম।
যাই হোক, তো আমি আর কিছু বললাম না। তো কান্না করতে করতে তারপরে হচ্ছে আমাকে সাজাইলো, ঘরে এই শাড়ি টাড়ি পরাইলো। তারপরে দেখলাম দুপুর নাগাদ তারা যখন আসছে, আমার শ্বশুরবাড়ির লোকজন, তারা জাস্ট ঘরের অর্ধেকটা ড্রয়িং রুম আমাদের ভরে গেছে। ওনারা এত কিছু নিয়ে আসছে আমার জন্য, এত গোল্ডের জুয়েলারি, তারপরে এত এত শপিং করে একদম 2 লাকেজ ভরে জাস্ট কাবিন করানোর জন্য আসছে এতটুকুতেই। তো আমার তো এগুলোর সুখ নাই। আমার 4 বছর 4.5 বছরের ভালোবাসা সেইখানে হচ্ছে অন্য কারোর সাথে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। আর আমার কখনো এরকম সাজসজ্জা, শাড়ি গয়না এগুলোর কোনো লোভ ছিলই না। আমি সারা জীবন সিম্পল একটা লাইফ চাইছি আর ভালোবাসার মানুষের সাথে থাকতে চাইছি। যাই হোক, তো এভাবে হচ্ছে আমাকে সাজানো টাজানো হইল। তো ওই লোককে যখন আমি সামনাসামনি দেখলাম, সে আমার বাবার বয়সী। ওই লোকের 39 বছর বয়স। এটা আমি পরবর্তীতে জানতে পারছি, কিন্তু ওই সময় থাকে না, মুখের দিকে তাকাইলে তো বোঝা যায়। তো এই 39 বছর বয়সের লোকে, ওনাকে দেখার পর আমি আরও কান্না করতেছি। তো সবাই বলতেছে যে আমি হয়তো বিয়েটা করতে চাই না এই জন্য। যাই হোক, জোটাজুটিতে এক পর্যায়ে মা আমাকে খুব করে চোখ গরম করতেছে, বারবার বুঝাইতেছে একদম যাতে আমি কোনো ঢং না করি, বিয়েটা করে নেই। এরকম করতে করতে আমার আপু কিছু একটা বুঝতে পারে। তখন আপু আমাকে জিজ্ঞেস করে, তুই এত কান্না কেন করতেছিস? তোর তো খুশি হওয়ার কথা, এত কিছু নিয়ে আসছে বা এত ভালো ফ্যামিলি তোকে বিয়ে করতে চাইতেছে। তখন আমি আপুকে জড়ায় ধরে প্রচুর কান্না করি এবং বলি যে আপু এমন এমন। তো ওকে সবাই চিনে, রবিনকে মোটামুটি সবাই চিনে। তো আপু বলে, মা বলছে তোকে? আমি বলি হ্যাঁ। তাহলে তো মা কাজটা ঠিক করেনি, আগে তোকে জানানো উচিত ছিল যে রবিন যেহেতু তোমাকে হচ্ছে বিয়ে করতে পারতেছে না, এখন তোমাকে বিয়ে দেবো। তো আপু অনেক বোঝায়, এখন সিন ক্রিয়েট করিস না, সব আত্মীয় স্বজন চলে আসে, মান সম্মানের ব্যাপার আছে। বোঝানোর পরে আমি হচ্ছে কোনো রকমে কবুল বলে বিয়েটা হয়। বিয়ে পড়ানোর পরে মানে কিছুক্ষণ পর্যন্ত আমি বসেছিলাম খাটের উপরে, এরপরে আমি সেন্সলেস হয়ে যাই, আর কিছু আমার মনে নাই। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি আমার শ্বশুরবাড়িতে। আমার সাথে হচ্ছে তারা হচ্ছে কাবিন করে আমাকে নিয়ে গেছে। পরবর্তীতে আমার হাজব্যান্ড চলে যাবে, আর 14 দিন সময় সে বাংলাদেশে আসে। তারপরে উনি যখন আবার দেশে আসবে, উনি চলে যাওয়ার পর আমি আমার বাবার বাড়ি চলে আসবো, উনি দেশে আসলে আবার আমাকে উঠায় নেবে, এরকম আর কি কথাবার্তা হয়েছে ওনাদের মাঝখানে। তো আমার জ্ঞান ফিরছে, পরে তো আমি ফ্রেশ ট্রেশ হয়েছি ওই বাড়িতে, আমাকে বাসর ঘরে দেওয়া হয়েছে আমার হাজব্যান্ডের সাথে। তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছি প্রথমে যে আপনি আমাকে কেন বিয়ে করলেন, কী বলবো? তখন সে বলতেছে যে তোমাকে এক দেখাতেই আমার পছন্দ হয়েছে। তো আমি না তাকে জিজ্ঞেস করছি আপনার বয়স কত? তখন সে বলছে আমার বয়স 39 বছর। আমি বললাম আপনি আমার চেয়ে প্রায় 19 বছরের বড়, এটা কি কখনো সম্ভব? আপনি এত ছোটো একটা মেয়েকে কেন বিয়ে করলেন? আমার তো আপনাকে পছন্দ না। যাই হোক, অনেক কিছু ঝগড়াঝাটি অনেক কিছু হইলো। তো তাকে আমি বললাম যে এমন এমন আমি একটা ছেলেকে ভালোবাসি এবং আমি তাকেই বিয়ে করতাম, আপনাকে আমি জোর করে বিয়ে করছেন, আপনি কোনোদিনও আপনার সাথে আমি শান্তি সংসার করতে পারবো না। ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যাতে উনি আমাকে ছেড়ে দেয়। তো বয়স আমার যথেষ্ট পরিমাণ হয়েছে, প্রায় আমার 20 বছর বয়স, আমি ভালো মন্দ অনেকটাই বুঝি। তারপরও নিজেকে কন্ট্রোল করতে পারিনি, ওনাকে সব কিছু বলে দিছি যে এরকম এরকম রবিনের সাথে আমার সম্পর্ক ছিল 4 বছরের। সে বলতেছে সে সব কিছু জানে, আমার মা তাকে সব কিছু আগেই বলে দিছে। তো সে বলতেছে আমি জানি, ছেলেটা তো পারে নাই তোমার মায়ের শর্ত পূরণ করে তোমাকে বিয়ে করতে। তো এখন তোমার বিয়ে হয়ে গেছে আমার সাথে, ওগুলো নিয়ে চিন্তা করে লাভ নাই, এখন তুমি নতুন করে জীবনটা শুরু করো। এখন আমি হচ্ছে ওনাকে আর কী বলবো। তো উনি প্রথম দিন আমাকে বললো তুমি রিল্যাক্স করো, ঘুমাও, ভাল লাগবে, তোমার শরীর ভালো না। আমি তো কিচ্ছু খাই নাই, বাড়িতে আসার পরও জাস্ট পানি খাইছি, আর কিচ্ছু খাই নাই। তো একদিন চলে গেল আমি একেবারে না খাওয়া। তো পরদিন সকালেও নাস্তা খাই নাই। দুপুরে হচ্ছে আমার আপু আর আমার আম্মু গেছে, যাওয়ার পর আপু অনেক বুঝায় টুঝায় আমাকে বললো যে খাওয়া দাওয়া করে, কিছু করার নাই। তো ওই বাড়িতে যখন যেদিন মানে তৃতীয় দিন, ওই দিন আমার হাজব্যান্ড আমাকে এসে যে বলতেছে রাত্রে যে তুমি কি চাও আমি তোমার সাথে জোরাজুরি করে কোনো সম্পর্ক করি? সেটা আমার পক্ষে কোনো ব্যাপারই হবে না, আমি একজন ছেলে মানুষ, জোরাজুরি করতেই পারি, কিন্তু আমি চাই না যে আমার ওয়াইফের সাথে আমার প্রথম সম্পর্কটা এভাবে শুরু হোক। আমি হয়তো বা তোমাকে ভালো না বাসি, আমাদের হয়তো পরিচয়টা খুব কম সময়ের, কিন্তু তোমার ছবি দেখি তোমাকে আমি অনেক পছন্দ করছি, তোমাকে আমি অনেক যত্নে রাখবো, তোমাকে আমি অনেক ভালোবাসবো, তুমি রবিনের কথা ভুলে যাও। আর যেহেতু তুমি মাদ্রাসায় পড়ছো, তুমি তো হাদিস কোরআন সম্বন্ধে জানো, যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, তোমার প্রতি তো তোমার প্রতি আমার যে হক আছে সেটা তো তোমার দেওয়া উচিত। এরকম অনেক কিছু সে আমাকে খুব ভদ্রভাবে বলে। সে একজন ম্যাচিওর মানুষ, প্রায় 39-40 বছর বয়স, সে তো সব বোঝে, কিন্তু সে খুব ঠান্ডা মাথার। সে আমাকে এরকম বোঝানোর পরে একটা সময় আমিও পরিস্থিতির কাছে হার মেনে নিই, কিছু তো আর করার নাই। তো এখানে হচ্ছে তারপর থেকে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা কন্টিনিউ হয়। তো একেবারে আমার হাজব্যান্ড যেদিন চলে যায় দেশে, এর পর দিন হচ্ছে আমি আমাদের বাড়িতে আসি।
আসার পরে আমার মা আমার বোন তারা আমাকে মানে সারাক্ষণ বুঝাইতেছিল আমি যদি আবার রবিনের সাথে ভেগে যাই বা কোনো কিছু করি। আমার মা হচ্ছে কোথাও একটা ভয় পাইতেছিল যে আমি রবিনের সাথে পালায়া যাব, কিন্তু আমি তো এটা কোনোদিনও করবো না। তো এইভাবে আসলাম। আসার পরে আমি আমার মার সাথে আর একটা কথাও বলি না। ওই দিন যে আমার শ্বশুরবাড়ি আমার মা গেছে, ওই দিনই আমার মার সাথে আমার শেষ কথা। পরে হচ্ছে আমি আর আমার মায়ের সাথে তেমন কথা বলি নাই যে না তোমার সাথে আমার কোনো কথা নেই, কথা যা হওয়ার যেহেতু বিয়ে দিয়ে দিছে শ্বশুরবাড়ির মানুষের সাথেই হবে। তো এভাবে থাকতেছিলাম। এর মাঝে আমার শ্বশুরবাড়ির যে ব্যাপারটা ছিল, আমার শ্বশুরবাড়ির সব কিছুর দায়িত্ব হচ্ছে আমার বড় জায়ের কাছে। মানে আমার যা বড়, মাঝখানে আমার হাজব্যান্ড, ওনার ছোট এক ভাই, ছোট ভাই এখন আসে নাই, দেশের বাইরেই থাকে, আর ওনাদের বোন নাই। তো আমার যা হচ্ছে বড়, আমার শাশুড়ি খুব অসুস্থ, আমার যা হচ্ছে পুরো সংসারটা পরিচালনা করে, তার কথাই সবাই চলে এরকম। তো সে আমাকে ভালোবাসতো, এরকম না যে খাটাইতো বা কোনো কিচ্ছু না, কোনো অভাব অনটন দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না শ্বশুরবাড়ি। তো আমার যা হচ্ছে প্রায় আমাকে নিতে আসতো, যে সে থাকো 2 দিন, ভাল লাগবে। তো এমন করতে করতে প্রায় 3-4 মাস চলে যাওয়ার পরে আমি একদিন আমার যাকে বলি যে আমি আর মাদ্রাসায় পড়বো না ভাবি, আমি আর বাড়িতে না যাই, এখানেই থাকি। কারণ আমার মাকে আমার ভালো লাগতো না, আমার বাড়িতে গেলে আমার দম বন্ধ হয়ে আসতো, ওখানে গেলে ওই পরিবেশটা আমার ওর কথা বেশি মনে পড়তো। তখন সে বলে যে আচ্ছা থাকো, তাহলে তোমার যেখানে ভালো লাগে সেখানেই থাকো, এটাও তো তোমার শ্বশুরবাড়ি। তারপর থেকে আমি আমার শ্বশুরবাড়িতেই থাকা শুরু করলাম। তো বাইরের মানুষ তো আর এত কিছু জানে না, বাবার বাড়ি না আসলেও খারাপ দেখা যায়। তো আমি আমার আপুর সাথে তারপর থেকে খুব কথা বলতাম, আপুর সাথে ফোনে আমার অনেক কথা হইতো, সব কষ্ট দুঃখ যা আছে আপুর সাথে। মায়ের জায়গাটা আপু নিয়ে নিস, আর মার সাথে এখন আর আমি কথা বলি না। আমাকে নিতে আসলেও আপু আসে, আপুকে আমি বলে দিছি যে উনি যাতে না আসে আমাকে নিতে, আপু এসে নিয়ে যায়, আবার আমি একাই চলে আসি, মাঝে মাঝে আমার যা গিয়ে নিয়ে আসে, এভাবে চলতেছে। তো আমার যে ওই যে বান্ধবীটা ছিল বেস্ট ফ্রেন্ড, ওর নাম ঝুমুর। ঝুমুর হচ্ছে আমাকে বারবার বলতেছিল যে রবিন ভাই তোকে একটু দেখা করতে বলছে, বিয়ে হয়ে গেছে, কি হয়েছে, তুই রবিন ভাইয়ের সাথে একটু দেখা কর। বাট আমার মন, মানে এতদিন পর্যন্ত আমার বিয়ের তখন প্রায় 9 মাস বয়স চলে, এতদিন পর্যন্ত আমার একদমই মন টানতেছিল না যে আমি রবিনের সাথে দেখা করি। তো ও বোঝাইতে বোঝাইতে বলতে বলতে এক সময় ও বলে যে জীবনে শেষবারের মতো উনি হচ্ছে তোর সাথে দেখা করতে চাই, এরপরে কোনো দিন আর তোর সামনে আসবে না, মানে তোর সাথে দেখা করবে না এরকম। তো বলি আমার আপুকে বলে, আপু বলে যা দেখা করে। আপু তখন ছিল। তো ঝুমুরের হচ্ছে বাবা মা দুইজনই চাকরি করে, তো বাসায় হচ্ছে ঝুমুর একা থাকে, আর ছোট্ট একটা ভাই ঝুমুরের। তো ঝুমুরদের বাসায় আমি যাই, ওখানে রবিন ভাই আসে। আসার পরে উনি খাটের কোনায় বসা ছিল, আমিও হচ্ছে গিয়ে দাঁড়াই। দাঁড়ানোর পরে মানে আমি যে বসবো খাটে, ওই শক্তিটা পাচ্ছিলাম, আমার হাত পা একদম শিথিল হয়ে গেছে, একই জায়গায় আমি দাঁড়ায় আছি। সে করে কি, খাট থেকে উঠে এসে আমার পা দুটো জড়ায় নিচে ধরে বসে সে জাস্ট চিৎকার করে কান্না করা শুরু করে যে তুমি এটা কেন করলা, তোমার মা হচ্ছে বলছে ঠিক আছে তুমি আমাকে একটাবার বলতা, আমি তোমাকে নিয়ে পালায় যেতাম, ডাল ভাত খাওয়াইতাম, বাট আমি তোমাকে খুব সুখে রাখতাম, আমি তো তোমাকে ভালোবাসছিলাম, আর এই 4টা বছরের একটা সম্পর্কের তোমার কাছে কোনোই মূল্য ছিল না। তো ঝুমুর হচ্ছে ওনাকে আগেই সব কিছু বলছে যে আমার বিয়েটা কেন হয়েছে বা কিভাবে হয়েছে, সব কিছু যেহেতু ঝুমুর বলছে, সে জানে যে আমার হাতে কিছুই করার ছিল না। তারপর সে শুধু বলতেছে যে তুমি আমাকে একটা ফোন দিতা। আমি কিচ্ছু বলি না, আমি একটা কথা তার সাথে বলতে পারি না। তো সেও আমার পাটা জড়ায় ধরে প্রায় 20 মিনিট বসেছিল আর কান্না করছে। তো আমি তারপরে তাকে ধাক্কায় সরায় আমি বললাম যে আমি চলে যাই। চলে যাচ্ছিলাম, আর একদিকে আমি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছিলাম, সে আমার পায়ের সামনে বসে কান্না করতেছিল, আর সামনে আমার বান্ধবী দাঁড়ায় ছিল, আমাদের দুইজনকে দেখে ও কান্না করতেছিল। মানে এত খারাপ একটা সিচুয়েশন ছিল ওই সময়টাতে, আমি পারতেছিলাম না ওনাকে হাত দিয়ে সান্ত্বনা দিতে, একবার জড়ায় ধরতে। আর অপর দিকে, কারণ আমি অন্যের বউ, অপর দিকে আমার বান্ধবী পারতেছিল না আমাদের দুইজনের দুঃখ দূর করতে, আর সে তো পাগল হয়েই গেছে, পাগল আমার জন্য। তো আমি তাকে শুধু বুঝাইলাম যে দেখেন আমার হাতে কিছু করার ছিল না, যদি থাকতো আমি অবশ্যই করতাম, আর বাবা মার সম্মানের সামনে হয়তো করতামও না। আমার মা তো আপনাকে সময় দিছিল, কিন্তু আপনি যেহেতু করতে পারেন না কিছু, মাকেও এখন আর আমি দোষ দিতে পারবো না। এখন আপনি বিয়ে করে নেন, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, আপনি বিয়ে করলে তখন দেখবেন আপনার এই জিনিসগুলো আপনি তাড়াতাড়ি রিকভারি করতে পারবেন বা ভুলে যাবেন আমাকে। তখন সে বলে যে এত সহজ সব কিছু তোমার মনে হয় যে আমি বিয়ে করলাম আর সব কিছু ভুলে গেলাম। তখন দুইজনে মানে অনেক কথা বলতে বলতে একটা সময় সে খুব রেগে যায় যে তুই চাইলেই পারতি কিছু একটা করতে, তুই পারতি না, তুই তোর বাবা মার সম্মানের দিকে তাকাইছিস, তুই আমার ভালোবাসা দেখোস নাই। তা আমি কি বলবো, সে বলতেছে আমি শুনতেছি, তখন না সে আমাকে একটা কথা বলে, উঠে চলে যাচ্ছে, তখন সে আমাকে বলে যায় যে আমি তোকে অভিশাপ দিলাম যে তুই মরে যা,
তুই আমার যেহেতু হইতে পারিস নাই, তো দুনিয়াতে তোর বেঁচে থাকার দরকার নাই। তুই যাতে তোর স্বামী সন্তান নিয়ে কোনো দিনও সংসার করতে না পারিস, এর চেয়ে ভালো তুই মরে যা। আমি জানবো তুই মরে গেছিস, আমি সারা জীবন কান্না করবো তোর জন্য, কিন্তু তারপরেও আমি এটা দেখে বাঁচতে পারবো না যে তুই অন্য কারোর সাথে সংসার করতেছিস। তো আমি তখন এই কথাটা আমার জন্য খুবই কষ্টদায়ক ছিল, তারপরে তত খারাপ লাগেনি যে থাক, কষ্টের থেকে ও বলতেছে। এটাই ছিল ওর সাথে আমার শেষ কথা, বলেও বের হয়ে গেছে। আমি অনেকক্ষণ কান্না করে তারপরে নিজেকে একটু ফ্রেশ করে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমার মাকে দেখার পরে আমার আরও বেশি কান্না আসতেছিল যে তুমি কেন এরকম করলা। তো আমি ওয়াশরুমে গেছি, গোসল করতে গিয়ে চিৎকার করে বাথরুমে কান্না করছি। কান্না করে বের হয়ে 8 ঘন্টার মতো রেস্ট করে আমি আমার শ্বশুর বাড়িতে একাই চলে গেছি যে আমি এই বাড়িতে থাকবো না। আপু ছিল, আপু অনেক আটকানোর চেষ্টা করছে, বাট আমি আর থাকিনি, আমি চলে গেছি যে না, এখানে আর আমি থাকবো না। যাই হোক, তো আমার বিয়ের 1.5 বছর পরে আমার হাজব্যান্ড আবার বাংলাদেশে আসে। সরি, একটু ভুল হয়েছে, আমার বিয়ের প্রায় 3 বছর পরে আমার হাজব্যান্ড বাংলাদেশে আসে, আর আমার বিয়ের 1.5 বছর পরে রবিন বিয়ে করে। এটা আমি শুনি আমার বান্ধবীর কাছে যে রবিন বিয়ে করছে। ওর বউকে আমি দেখতে যাই না, আমি আমার বান্ধবীর হাত দিয়ে ওর বউয়ের জন্য একটা ডায়মন্ডের নাকফুল পাঠাইছি, 2টা 3 পিস পাঠাইছি গিফট হিসেবে। তো এটা ও নিয়েছে। ওর সাথে আমি আর কখনো সামনাসামনি দেখাও করি না, কথাও বলি না। কী জবাব দেবো ওকে, কথা বলে, এর চেয়ে বরং থাক, ওর মতো ভালো থাকো। বিয়ে করছে শুনে আমি খুব খুশি হয়েছি যে এখনও হয়তো আমাকে ভুলে যাবে। তো 3 বছর পরে আমার হাজব্যান্ড আসে। আসার পরে সে 6 মাসের ছুটিতে আসে। 3 মাস পরে আমি কনসিভ করি। তো 3 মাস পরে আমি কনসিভ করি। কনসিভ করার পর থেকে যেটা হয়, আমি খুবই অসুস্থ থাকতে শুরু করি। মানে আমার শরীর এত খারাপ, সারা বছরই রক্তশূন্যতা। মানে আমাকে রক্ত দিতেছে, স্যালাইন দিতেছে, তারপরে একটার পর একটা আমার অসুখ লেগেই আছে। আমি যখনই যাই ডাক্তার দেখাইতে, ডাক্তার রক্তশূন্যতা, শরীরে পানি নাই, বেবির অক্সিজেন নাই, একটা না একটা প্রবলেম হচ্ছে। তো আমার হাজব্যান্ড যখন 3 মাস বয়স আমার প্রেগনেন্সির, তখন চলে যায়। তো আস্তে আস্তে আমি অনেক দুর্বল হয়ে যাই। এরপরে আমার যখন 8 মাস বয়স, তখন আমার আপু আসে। পরে আমি আমার বাবার বাড়িতে যাই। বাবার বাড়িতে তখন আমি আর আমার আপু রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম। ওই সময়টাতে রবিনের সাথে আমার দেখা হয়, আর ওইটাই ছিল রবিনের সাথে আমার শেষ দেখা। ওই দিনের পরে আর রবিনের সাথে আমার আর কোনো দিন দেখা হয় নাই। তো দেখা হওয়ার পরে ও তো জানতে পারছে আগেই আমি প্রেগনেন্ট। তো জিজ্ঞেস করবো আমাকে, দাঁড়ায় আমার আপুর সামনে জিজ্ঞেস করে, ভালো আছো? তো আমি বলি, হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? আপনার বউ ভালো আছে? তো ওর ততদিন একটা ছেলে হয়ে গেছে। তো সব কিছু কথাটা বলি আপুর সামনে, যেহেতু আপু সব কিছু জানে। আমারও বিয়ে হয়ে গেছে প্রায় 3 বছর, 3.5 বছর। এখন আর এগুলো নিয়ে তো কোনো মাথা ঘামাই না। তবে আমার প্রথম ভালোবাসার জায়গাটা ও সারা জীবন ছিল, ওর ক্ষেত্রেও হয়তো তাই। তারপরে চলে আসলাম ওখান থেকে। এসে পরে 2 দিন পরে আবার বাড়িতে চলে গেলাম, শ্বশুর বাড়িতে চলে গেলাম। তো আমার মা, আপু তারা আমাকে আনতে গেছে যে আমরা ও আমাদের বাড়িতে ডেলিভারিটা হোক। তো আপু আর মা যখন আমাকে আনতে যায়, আমি ওই যে আমার জেদের বসে যে আপু তো আপুর শ্বশুর বাড়িতে চলে যাবে, আমার মায়ের সাথে থাকতে হবে। আমি চাই না আমার মায়ের সাথে থাকতে। আমি কিন্তু আমার যে 3 বছর 9 মাসের সংসার, এর মাঝে আমি আমার মার সাথে আর কথা বলি না। মা আমাকে কিছু জিজ্ঞেস করলে আমি অন্যদিকে তাকায় উত্তর দেই, বাট মার সাথে মন খুলে আর কোনো দিন কথা বলিনি। এটা নিয়ে আমার মা খুব কান্না করতো যে হয়তো আমার মেয়েটাকে বিয়ে দেওয়া আমার ভালো হয়েছে। আর শ্বশুরবাড়িতে কোনো কিছুর অভাব অনটন যেহেতু ছিল না, জ্বালা যন্ত্রণা ছিল না, যাও খুব আদর করতো, বাট তার কথায় সব চলতো। আর সে ছিল একটু মূর্খ টাইপের মহিলা, পড়াশোনা করা বা খুব যে বেশি বোঝে এরকম না, কিন্তু সে মনে করতো সে খুব বোঝে। যাই হোক, তো আমাকে খুব জোর করে আব্বু ফোন করে বলে যে বাড়িতে চলে যাও। আমি বলি যে না, আমি যাবো না, আমি এই বাড়িতেই থাকবো। তো আমার হাজব্যান্ডকে বলি যে আমি এখানেই থাকতে চাই। তো আমার হাজব্যান্ডও কিছু বলে না, আমার যাকে জিজ্ঞেস করে যা বলে থাক, ওর যেখানে ভালো লাগে সেখানেই থাক। এটা নিয়ে কেউ আর তেমন বাড়াবাড়ি করে না। আমার যা বলে দেয় মাকে যে মা ওই আপনি চলে আইসেন, তাইলে এখানে থাকলেই হবে। তো আমার মা আমার ছোটো ভাইকে নিয়ে এখানে চলে আসবে। তো আমার যেটা হয়েছে, যখন আমার 8 মাস চলে প্রেগনেন্সির, ওই সময়টাতেই ডাক্তার আমাকে বলছে 1 মাস সময় বাকি থাকতে আমাকে সিজার করে ফেলতে। কারণ আমার তলপেটে জায়গা নাকি খুব কম ছিল, এবং খুবই আমার পেটে ব্যথা হইতো। প্রায় 5-6 মাস হয়েছে পর থেকে আমার প্রচুর পেটে ব্যথা হইতো। 2 দিন পর পর ইঞ্জেকশন দেওয়া, হসপিটালে ভর্তি থাকা, এগুলো একদম লেগেই ছিল। বাটটা আমার যা বলে যে না, যখন ডেলিভারির যে ব্যথা হয় ওইটা না হইলে খামাখা কেন হসপিটাল নেব। ওই যে সে বেশি বুঝতো, এই জন্য সে আর ডাক্তারের কথা আর শোনে না। সে বলে যে যখন নর্মালি যেরকম হয় আমাদের পেইন হলে তারপর আমাকে হসপিটাল নিয়ে যাবে। তো আমার শরীর যেহেতু খুব খারাপ ছিল, আমার আপু বারবার বলতেছিল যে ওকে ঢাকা নিয়ে আসো। বাট আমার যা এটা মানে নেই। সে নরসিংদীরই আমাদের বাসার এখানে বাজারের যে ক্লিনিক, সেখানে আমাকে
নিয়ে যায়, আমার ব্যথা হয় পরে রাত্রের বেলা নিয়ে যায়। তো তারা সিজার করে, তারপরে আমার একটা মেয়েবাবু হয়। মেয়েবাবু হওয়ার পর থেকে আমার মানে প্রচুর খিঁচুনি হয়। খিঁচুনি তো নর্মাল খিঁচুনি হবেই সিজারের পরে, তার চেয়ে 10 গুণ খারাপ অবস্থা হয়ে যায় আমার। তো তারা ইঞ্জেকশন দেয়, দেখে টাকে মোটামুটি বেঁচে থাকি, মরি নেই এখন পর্যন্ত। তারপরে আমার হচ্ছে প্রচুর পরদিন থেকে আমার যে প্রবলেমটা হয়, আমার প্রচুর ব্লিডিং হচ্ছে। এখন সিজারে ডেলিভারি হওয়ার পর তো নর্মাল ব্লিডিং হয়, বাট প্রচুর ব্লিডিং তো হবে না। আমার এত পরিমাণে ব্লিডিং হচ্ছিল যে শরীরে রক্ত মনে হচ্ছিল সব পড়ে যাচ্ছে, ঘন্টায় ঘন্টায় পেট চেঞ্জ করতে হইতেছে। তো কেমন ডাক্তার ছিল কী ছিল বলতে পারবো না। তারা বলে ঠিক আছে, অনেকের এরকম হয়, এটা নর্মাল, আপনি খাওয়া দাওয়া করেন ঠিক মতো। তো 3 দিন পরে বাসায় চলে আসি, 7 দিন পরে যাইতে বলে ডক্টরের কাছে। বাসায় আসার পরও এরকম খুবই খারাপ অবস্থা, আমার প্রচুর ব্লাড যাইতেছে। তো যখন আমার বাচ্চার বয়স 6 দিন বা 7 দিন মনে হয় আমার বাচ্চার বয়স, ওই সময়টাতে এখন থেকে হচ্ছে গল্পটা আমাকে লিখে পাঠাইছে আপুর বোন। আমি আপুর বোনের হয়ে গল্পটা আবার বলি, হ্যাঁ। তো আমার বোনের যখন বাচ্চার বয়সটা 7 দিন, ওই সময়টাতে ওকে নিয়ে আমি ওর বাড়িতে গেলাম। এর আগ পর্যন্ত আমি ওকে দেখতে যেতে পারিনি, আমারও শ্বশুর বাড়িতে ব্যস্ততা ছিল, আমার বাচ্চার পরীক্ষা ছিল। তো যাওয়ার পরে আমি যখন আমার বোনের মুখটা দেখলাম, সে শুকায়া তো এমন হয়ে গেছে, প্লাস তার ঠোঁট দুটো কালো হয়ে গেছে, চেহারাটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, পুরো শরীর একদম সাদা হয়ে গেছে, ফ্যাকাশে কালার, মানে মরা মানুষের শরীরের মতো হয়ে গেছে। তাকে দেখে মনে হচ্ছে, বোঝাই যাচ্ছে সে প্রচুর অসুস্থ। তো আমি যাওয়ার পরে সে আমাকে জিজ্ঞেস করলাম যে কী সমস্যা, তুমি এমন দেখা যাইতেছে কেন, খাওয়া দাওয়া করো না? তখন আমার বোন আমাকে বলল যে আপু, আমার এরকম এরকম প্রচুর ব্লিডিং হচ্ছে, আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার বলছে এটা নর্মাল। তো নর্মাল বলতে আমি হচ্ছে ওয়াশরুমে গিয়ে যখন দেখলাম ও দাঁড়াচ্ছে, শরীরের ব্লাডগুলো যেন পুরো পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আর তারা 6 দিন যাবত, আমার মা আর আমার ওর যে যা, তারা দুইজন এগুলো বলতেছে বাচ্চা হওয়ার পর এরকম নর্মাল হয়, অনেকেরই বেশি হয়। তো আমি তো দেখে মাকে খুব রাগারাগি করলাম, তুমি কিভাবে বসে আছো, তুমি ওকে কেন হসপিটাল নিয়ে যাও না, ডাক্তার দেখাও না? তো ওরা হচ্ছে কিছুই বলে না, চুপ করেছিল। তো আমি বললাম যে যেহেতু আমি যাইতে যেতে দুপুর প্রায় 3টা বেজে গেছে, তোর সন্ধ্যাবেলা বাচ্চাটাকে নিয়ে বের হবো, আমি বললাম রাতটুক থাকো, আমি সকালে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। সকাল আর হইতে পারে নাই, সন্ধ্যাবেলায় এত পরিমাণে আমার বোনের খিঁচুনি উঠছে, সে বারবার দাঁত লেগে যাইতেছে, সেন্সলেস হয়ে যাইতেছে। তো আমি তার বাচ্চাটাকে বাসায় রেখে আমি আমার হাজব্যান্ড আমার বোনকে নিয়ে ঢাকা মেডিকেল চলে গেলাম। ঢাকা মেডিকেল যাওয়ার পরে ওনারা দেখে বলতেছে রুগীর কন্ডিশন তো খুবই খারাপ, শরীরে 1 ফোঁটা রক্ত নাই, ওনাকে আইসিইউতে রাখতে হবে, আপনারা অন্য কোথাও আইসিইউর ব্যবস্থা করেন। তো আইসিইউর ব্যবস্থা হচ্ছে কোথায় করব, আর আমরা টাকা পয়সা না হলে, লোকজন না হলে তো সরকারি হাসপাতালে আইসিইউ দিতে চায় না। যাই হোক, তো আমার হাজব্যান্ড কাউকে 2-3 জনকে ফোন টোন করে, তারা এসে কথাবার্তা বলে। তো রাত্রের 12টা নাগাদ, এর মাঝে হচ্ছে আমার বোনকে ব্লাড দেওয়া হয়, তারা চিকিৎসা শুরু করে, বাট আইসিইউতে রাখতে পারেন, অক্সিজেন দিয়ে ব্লাড দেয়। তো তখন হচ্ছে রাত্রের 12টা নাগাদ হচ্ছে আইসিইউতে একটা বেড খালি হয়। তো 12টা বাজে ওকে আইসিইউ রুমে দেওয়া হয়। যখন ওকে আইসিইউ রুমে নিতেছিল, আমি জাস্ট ওর কপালের দিকে তাকাইছিলাম, আমার 2টা চোখ বেয়ে বেয়ে জাস্ট পানি পড়তেছিল। তখন আমি দেখলাম, তখনই ওকে সামনে থেকে মুখটা শেষবারের মতো দেখছি। তো ও গেছে সকালবেলা ভোর 5টায়, যে নার্স আসে শেষবারের মতো দেখার জন্য, সে এসে বলতেছে যে আপনার রুগী মারা গেছে। আমার মা ওর বাচ্চাটাকে নিয়ে বাসায় ছিল, আমি আর আমার হাজব্যান্ড ছিলাম ওর সাথে, ওর ছোট দেবরটা ছিল, ওর ভাসুর আর ওর হাজব্যান্ড, ওরা দুইজন তো দেশের বাহিরে। তো প্রচুর কান্নাকাটি করে তারপরে বাড়িতে নিয়ে আসলাম লাশ। তো ওখান থেকে আমি হচ্ছে ওর লাশটা নিয়ে আমার বাবার বাড়িতেই চলে আসছে। আসার পরে তখন মসজিদের মাইকে যখন অ্যানাউন্স করা হইল যে অমুকের মেয়ে মারা গেছে, তখন হচ্ছে রবিন আসছে, এবং সে আসার পরে সে আমার বোনের পায়ের কাছে বসে পা দুটো ধরে এত পরিমাণে চিৎকার করছে আর বলছে যে তোমাকে আমি বিয়ে করলে আজকে তোমার এরকম হইতো না, তোমার মায়ের জন্য তুমি মরে গেছো, আর আমি হয়তো তোমাকে অভিশাপ দিছি যার কারণে তুমি হয়তো আজকে চলে গেছো দুনিয়া ছেড়ে। ওর চিৎকারে ওই সময়টাতে আস্তে আস্তে পুরো এলাকার মানুষ জেনে গেল যে আমার মা ওর সাথে আমার বোনের বিয়ে হইতে দেয় না, ও আমার বোনকে ভালোবাসতো। তারপরে ওইখান থেকে হচ্ছে ওকে মাটি দেওয়া হইলো। আমার বোনকে মাটি দিয়ে আমি আমার বোনের মেয়েটাকে আমি আমার সাথে করে নিয়ে গেলাম, এবং ওর যাকে খুব কথাবার্তা যা শোনার তো শোনাইলাম, অনেক গালাগালি করলাম যে আপনার অবহেলার কারণে, আমার মাকে অনেক গালাগালি করলাম। তো আমার হচ্ছে একটা ছেলে, আমি আমার বোনের মেয়েকে আমার সাথে করে নিয়ে আসলাম। আর
রবিনকে প্রায় অনেকেই দেখে আমাদের এলাকায়, যেহেতু কবরস্থান, ওর কবরের সামনে গিয়ে দাঁড়ায় থাকে। ও প্রচুর কান্না করে ওখানে গিয়ে দাঁড়ায়, যেটা ওর হাজব্যান্ডও হয়তো দেশের বাইরে থেকে আসছে, আসার পরে জাস্ট এক নজর হয়তো ওর কবরটা একবার গিয়ে দেখে আসছে, মেয়েটাকে এসে দেখে গেছে। আর তেমন কোনো কিছু এখনও পর্যন্ত দেখিনি, কারণ সে দেশের বাইরে থাকে, সে কিভাবে হচ্ছে আসবে দেখবে। বাট রবিন যে ওকে ভালোবাসে সেটা আমাদের এলাকার একটা একটা মানুষ জানে। তারা এখন দেখে যে হচ্ছে ওই ছেলেটা এখনও ওই কবরস্থানে গিয়ে দাঁড়ায় থাকে, কান্না করে। অথচ রবিনের একটা ছেলে আছে, ওর বউ আছে, ওর বউ সব কিছু জানে আমার বোনের সম্বন্ধে, এখনও দুনিয়াতে নাই, ওকে নিয়ে আর কী বলবে। তো এটাই ছিল হচ্ছে। এখন আমার বোনের মেয়েটা আমার কাছেই থাকে, আমি আর ওকে দিই নাই, একদম কাগজ কলমে লিখে পড়ে আমার নিজের মেয়ে করে নিয়েছি। আমার বোন মারা গেছে 2.5 বছর, ওর মেয়েটার এখন 2.5 বছর বয়স হয়ে গেছে। আমি চাই না যে কোনো দিন আমার ভাগ্নে জানতে পারুক যে ও আমার মেয়ে না। এই কারণে আপু আমি হচ্ছে সবগুলো নাম ভুল বললাম, এবং জায়গার নামটাও ভুল, ঘটনাটা নরসিংদীর না। আমি চাই না ও কোনো দিন জানুক। এই কারণে হয়তো বা ঘুরতে ঘুরতে গল্পটা কোনো দিন যদি ওর সামনে পড়ে যায়, ও পরিচিত গল্প বলে যদি বুঝে যায় ও আমার মেয়ে না, এই কারণে আমি হয়তো নাম ঠিকানাগুলো আপু দেই নাই। আর এটাই ছিল আমার বোনের গল্পটা। তো গল্পটা হচ্ছে, যার গল্প সাদিয়া আপুর বোন, আমার বড় বোন আমার কাছে লিখে পাঠাইছে। সাদিয়া আপু তো দুনিয়াতে নেই। তো প্রথম থেকে যদি আমি ওনার বোনের হয়ে গল্পটা পড়তাম, আপনারা হচ্ছে মজা পাইতেন না, যার কারণে আমি হচ্ছে সাদিয়াপুর হয়ে গল্পটা পড়ছি। কারণ ততক্ষণ পর্যন্ত সে জীবিত ছিল, এবং তার যখন থেকে সে অসুস্থ ছিল ওই পার্টটা আমি হচ্ছে তার বোনের হয়ে পড়ছি। তো একটু এলোমেলো হয়তো বা লাগবে, আমার খুব কষ্ট হচ্ছিল। মানে আমি যখন গল্পটা পাঠাইছি আপু লিখে, আমি যখন পড়তেছিলাম তখন আমার জাস্ট বুকে ব্যথা হচ্ছিল, মানে এত খারাপ লাগছে গল্পটা পড়ার পরে। আর ওইখান থেকে এখন হচ্ছে যখন বলছিলাম তখনও আমি বলতে পারতেছিলাম না, বারবার আমার গলায় কথা আটকে আসতেছিল। তো যাই হোক, গল্পটা কেমন লাগছে সেটা আর আমি আজকে জিজ্ঞেস করব না, খুবই কষ্টের একটা গল্প। যাই হোক, তো আপনারা হচ্ছে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন।